মামা খ্যাপা করতে করতে না ওই তার সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গেছিল। আমি প্রাণের স্পর্শ পেতাম, প্রাণের স্পন্দন পেতাম মূর্তির মধ্যে। আরে বাবা, এটা আমার গায়ে কাঁটা দিল। ওই ফ্লোর থেকে কিন্তু মাকে সরানো যায়নি। তোমার মধ্যে কি এই আধ্যাত্মিকতা ছিল? শো করে ফিরছি, অন্ডালের মুখে ভয়ানক অ্যাক্সিডেন্ট, ড্রাইভার স্পট ডেড। বিশ্বাস করবি না, অ্যাক্সিডেন্ট ঘটার ঠিক একটু আগের মুহূর্তে বেলুড় মঠের তদানীন্তন প্রেসিডেন্ট মহারাজ, তার হঠাৎ মনে হলো যে রামকৃষ্ণ হচ্ছে না, ওকে বাদ দিতে হবে, নইলে আমরা পারমিশন দেবো না। আর্টিস্ট ফোরামের পেটাবো, এই প্রসঙ্গ আনলেই পেটাবো। আর্টিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি, অভিজ্ঞতাটা কেমন ছিল? ওয়াজ ইট আ নাইটমেয়ার? এটা আমি এই প্রথম বোধহয় তোকে বলছি, আমি আজ পর্যন্ত যত কিছু হয়েছে কোনোদিন এই সম্বন্ধে একটা শব্দও বলিনি। তার আগের বারই বলেছিলে যে আর থাকবে না, জোর করে রাখা হয়েছিল, তার পরের বার থাকবেই না, মানে প্রায় লোকজন সাদাসাদি করার পরেও তোমাকে আর রাজি করা যায়নি। এটার কারণ কি? তোমার ব্যক্তি জীবনে কি এটার বা ব্যক্তিগত ক্যারিয়ারে কি এটার কোনো প্রভাব পড়েছে? সাদাসাদি করার পরেও কিন্তু আমি রাজি হয়েছিলাম। ওই লাস্ট রাজি হওয়াটা, ওটা হয়তো আমার একটু ভুল হয়েছিল। হংসরাজি কিন্তু আমার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে গান গাওয়া, তো সেই জায়গাটা থেকে আমি বাদ পড়ি। 2026টা আমার জীবনের ভীষণ সিগনিফিকেন্ট ইয়ার, কারণ আমি বললাম যে আমার শিল্পী জীবনের 60 বছর, হংসরাজের 50 বছর, আমার মঞ্চ অভিনয়েরও 50 বছর। এবার অন্তত খাওয়া, আর কিপটেমি করে কদিন চালাবে অরিন্দম দা। তোমাদের কে প্রপোজ করেছিল দুজনের মধ্যে? তুমি প্রপোজ করেছিলে? হ্যাঁ, এটা আমার একটা ঘোরতর সন্দেহ রইল। আমি এটা খেয়ালিদির থেকে জানতে হবে, আমার খুব সন্দেহ আছে এটা। শহীদে আমা হতে হায়, শহীদে আমা হতে হায়, শহীদে আমা হতে। আমাদের একেবারে ছোটবেলায় আমরা ছুটিতে একটা সিনেমা দেখেছিলাম। সিনেমাটা দেখে প্রথমে প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম, তারপর প্রচুর কান্নাকাটি করেছিলাম, আবার শেষে ভীষণ আনন্দ পেয়েছিলাম। আর সেই সিনেমাটার গানগুলো সেই ছোটবেলা থেকে মনের অবচেতনে একেবারে গেঁথে গিয়েছে। ঘটনাচক্রে এই বছরটা সেই ছবিটার 50তম বছর। আর সেই ছবির যিনি কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা, সেই মানুষটিও পরবর্তীকালে আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ। আজকে তিনি আমার অতিথি। কে আমার অতিথি এবং সিনেমাটা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যদি বুঝতে না পেরে থাকেন তাহলে বলি, ছবির নাম হংসরাজ, এবং আজকে আমার অতিথি আমাদের সবার প্রিয় দাদা অরিন্দম দা, অরিন্দম গাঙ্গুলি। ওয়েলকাম টু দ্য শো। খুব ভাল লাগছে তুই আমাকে ডেকেছিস, কারণ আজকালকার সময় যে একটু বিতর্কিত বা একটু না হলে তো খুব একটা ডাকটা কেউ ভাবে না। হয়তো তোদের এই কি বলে পডকাস্ট কি এইগুলোতে আমি অতটা সেলেবল হয়তো নয়। আমি তুই ডাকতে আমি একটু অবাকই হয়েছি যে তুই আমাকে হঠাৎ ডাকলি কেন, কারণ আর কেউ তো ছেলে ডাকে না। না, মানে আমার এমনি ধরো অ্যাজ আ পার্সন তোমার অনেকগুলো দিক আছে, সেই প্রত্যেকটা দিক নিয়ে এক একটা পর্ব করা যায়, কিন্তু বেসিক্যালি যেটা আমার মনে হলো যে আমি একদিন দেখতে দেখতেই হঠাৎ দেখলাম যে হংসরাজের 50 বছর হচ্ছে, আজ 50th ইয়ার, এবং সেই অর্থে খুব একটা চ্যাটার নেই মিডিয়াতে। আমি এই প্রথম শুরুতেই এই কথাটা কেন বললাম, যে আমাকে যতটুকু চিনিস, আমার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি আমরা, আমি অলওয়েজই একটু প্রচার বিমুখ, মানে সেই এখনকার সঙ্গে হয়তো মেলে না। তো সেইটা আমার খুব অবাক লাগে, বিশ্বাস করবি না। সেটা হচ্ছে যে এই জাস্ট কদিন আগে একটা ছবি আমাকে ট্যাগ করেছে, আর এইসব আমি অত ভালো বুঝি না, যাই ট্যাগ করেছে আমি দেখেছি। একটা মফস্বলের কোনো শহরে, আসানসোল বা সিউড়ি এরম কোথায়, ওখানে একটা যেমন খুশির সাজোর একটা গোয়াজ ইউ লাইকের, ওখানে একটা বাচ্চা ছেলে সে হংসরাজ সেজেছে, এবং হংসরাজ সেজে সে ফার্স্ট হয়েছে, এবং সেই খমক নিয়ে ও ও দিদিমণি গানের রানী গাইছে। মানে আমার অবাক লাগলো, সঙ্গে সঙ্গে আমার এই শুরুতেই যে কথাটা বললি, আমার
অবাক লাগলো যে এই একটা ছবি এখনকার, এটা কত প্রজন্ম পরে দেখ, এখনকার প্রজন্মের একটা বাচ্চা ছেলে সে ওটা গাইছে এবং সেটা গিয়ে সে ফার্স্ট হলো। এখনো 50 বছরও লোকে এইভাবে মনে রেখেছে, কিন্তু তার কোনো রিফ্লেকশন দেখতে পাস কোথাও? তুই বললি, কিন্তু কোথাও কোনো প্রচার দেখতে পাস? এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। কদিন আগে একটা আর্টিকেল পড়লাম কোনো একটা নামী সংবাদপত্রে, নামটা করছি না, সেখানে ছোটদের ছবি বা শিশু কিশোরদের ছবি এরকম হয় না বলে সব প্রণম্য যারা পরিচালক আছেন তাদের ছবির কথা বলা হয়েছে, বা কিশোরদের দেখার মতো ছবি হয় না। কোথাও হংসরাজের নামই নেই, অথচ যে ছবি এখনো এভারগ্রিন। এভারগ্রিন। আমরা সেই নস্টালজিয়াটাকে আজকে উস্কে দিতে চাই, এটা প্রাইমারি টার্গেট। ফলে আমরা আজকে এই কটুতা বা মন খারাপগুলোকে সরিয়ে ফেলে আমরা লেটস মানে ডাইভ ইনটু ইয়োর মেমোরি। আমি শুরু করতে চাই উইথ দ্যাট সং যেটা তুমি একটুখানি গাইলে, এটা একটু বড় করে। ও দিদিমণি, ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। আমি যে অনেক আশায়, আমি যে অনেক আশায় ঘুরে ঘুরে এসেছি এইখানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। কত সব গুণী গায়েন হোথায় করেন গান, ওনাদের পায়ের নিচেই দাও নাই আমায় স্থান, পরাণের বাজনায় আমার উঠবে বেজে গানে গানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, ও দিদিমণি। আরে ক্যা বাত, ক্যা বাত। আচ্ছা, এইটা অজিত গঙ্গোপাধ্যায়ের ডিরেকশন। বালুচরি বলে একটা ছবি আছে, নতুন দিনের আলো, নতুন দিনের আলো, রূপসী, এইসব মানে প্রচুর অসম্ভব ভালো ভালো ছবি করেছিলেন উনি। ওনার সঙ্গে কি তোমার কোনো আত্মীয়তা ছিল? না না, উনিও গাঙ্গুলি তুমিও গাঙ্গুলি? না না, একদমই না। আর মজার ব্যাপার হচ্ছে যে হংসরাজে কিন্তু আমার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে গান গাওয়া। আচ্ছা। আমাকে বনশ্রী সেনগুপ্ত ফোন করলেন যে শোন, সুধীনদা একটা ছবি করছে, সুধীন দাশগুপ্তর মিউজিক ডিরেক্টর। তো তুই একটু সুধীরদার সঙ্গে দেখা কর, ওই বাচ্চাদের নিয়ে ছবি, ওখানে অনেক গানের ব্যাপার আছে, দেখা কর। তো আমি সুধীরদার কাছে গেলাম, তো উনি তো খুব হলেন, উনি তারপর গানটা, প্রথম যে গানটা ও শামু শাম তোলানো হলো। কিন্তু মুশকিলটা যেটা হলো সেটা হচ্ছে সকলের খুব ইচ্ছে সত্ত্বেও বাদ সাধলো এইচএমভি। হ্যাঁ, তার কারণ তোর নতুনদের নিয়ে ছবি অধিকাংশই অপরিচিত, গানও যদি অপরিচিত হয় তাদের মার্কেটিং করতে অসুবিধে। তো সেই জায়গাটা থেকে আমি বাদ পড়ি। আরতি মুখোপাধ্যায় আসেন, তো যেদিন এই ও শামু সামরে রেকর্ডিং, সেদিন তখনকার টেকনিশিয়ান স্টুডিও, তোরা দেখেছিস কিনা জানি না, দেখিনি। তখনকার এই স্কোরিংয়ে যেখানে প্রচুর প্রচুর বিখ্যাত গান সব তৈরি হয়েছে, ওখানে রেকর্ডিং হচ্ছে। তো অজিত মামা খুব কায়দা করে আমাকে ওখানে ইনভাইট করেছে, কেন বুঝিনি তখন, করে আর ওই গানটাই টেক হচ্ছে। তখন আমার অল্প বয়স, একদম চোখে জল এসে গেছে, ভীষণ খারাপ লাগছিল। তো আমি মাকে বললাম যে আমি থাকবো না এখানে, চলে যাই। তখন অজিত মামা আমাকে বললেন যে শোন, আমি না হংসরাজ খুঁজে পাচ্ছি না। আর তখন কিন্তু বহু লোকের ধারণা যে হংসরাজ আমার প্রথম ছবি, তা কিন্তু নয়, হংসরাজ আমার 16 নম্বর ছবি। হ্যাঁ, ও তুমি চাইল্ড আর্টিস্ট ছিল তো। আমি টানা মানে জবে থেকে আমি এসেছি। ইনফ্যাক্ট এই বছরটা নট অনলি হংসরাজের 50 বছর, এই বছর আমার শিল্পী জীবনেরও 60 বছর। রে বাবা! তো সেই তখন বললেন যে তুই অভিনয়টা কর। আমি অসম্ভব, আমি এখান থেকে আমাকে বাদ দেওয়া হলেও আমি অভিনয় করব না। তখন আমার মা আমাকে বললেন
যে তোকে বকরায় বাদ দেওয়া হয়েছে, তুই অভিনয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নে। এই কথাটা আমার মনে হলো, তো আমি নিলাম। নিয়ে তারপরে তো তারপর তো তারপর হিস্ট্রি ইতিহাস ক্রিয়েটেড হয়ে গেল। এর আগে যেমন ধর, তোরা নিশ্চয়ই জানিস কিনা জানি না, এর আগে কিন্তু আমার আরেকটা ঐতিহাসিক কাজ রয়েছে, যেটা আজও মানুষের ঘরে ঘরে রয়েছে, কিন্তু সেটা অনেকেই জানে না যে ওগুলো আমার গাওয়া। কোনটা গো? সেটা হচ্ছে লাল কমল নীল কমল। ও তাই নাকি? লাল কমলের আগে হ্যাঁ। নীল কমল জাগে, আর জাগে তরোয়ার। এগুলো সব আমার গাওয়া। ও তাই? হ্যাঁ, কেউ কি কাণ্ড! জানেই না। যে আমাদের ছোটবেলার একদম গান। হ্যাঁ, এই ছোটবেলায় এইগুলো করে খেয়ে বাচ্চাদের খাওয়ানো হতো। যে এই রেকর্ডটা চালিয়ে একদিকে বুদ্ধপুতুম, একদিকে নীলকমল। তো এটা তো 1968-69 এর। তো ওই সময় আমার এই গান, কিন্তু এটা অনেকে জানেই না। হ্যাঁ, মানে তোমার সঙ্গে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির যোগাযোগটা কিভাবে? যোগাযোগটা খুব অদ্ভুতভাবে। আমি তখন বাবার সঙ্গে, বাবার কি একটা কাজ ছিল ভিক্টোরিয়া হাউস, সিএসসির যে অফিস, ওই ভিক্টোরিয়া হাউসে গেছিলাম। সেখানে আমার প্রথম ছবির ডিরেক্টর ছিলেন সলিল দত্ত। আচ্ছা, সলিল দত্ত। সলিল দত্তের অ্যাসিস্ট্যান্ট বিজন, বিজন কি টাইটেলটা আমি ভুলে গেছি। তো উনি দেখে আমাকে দেখে বাবাকে বললেন যে আমাদের একটা ছবি হচ্ছে, ছবির নাম প্রস্তর স্বাক্ষর। আচ্ছা। তো সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার জন্য আমরা বাচ্চা খুঁজছি, তো আপনার ছেলেকে ভীষণ মানাবে। তো বাবা বললো যে ও তো মানে সিনেমা টিনেমা তো ভাবিনি, ঠিক আছে ওর মার সঙ্গে কথা বলি। তো রাজি হয়ে যায়। সেই আমার প্রথম ছবিতে আসা। এবং সেই জন্যে আমার খুব ছবিটা যখন আবার দেখছিলাম আমার খুব অদ্ভুত লাগছিল। মানে ওখানে না অনেককেই দেখে মনে হচ্ছে তারা অভিনয়ের বিষয়টা অতটা কমফোর্টেবল নয় বা ন্যাচারাল নয়, খাপে খাপে, কিন্তু তোমারটাও অদ্ভুত সাবলীল মানে ওই পুরো বিষয়টার মধ্যে। আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে, এই যে খমক বাজাচ্ছিলেন, তুমি খমক বাজাতে জানতে? শিখেছিলাম। ওই যে যখন বললাম যে যখন বলা হলো যে আমি করব, তখন খমক বাজাতে শিখলাম, সাঁতার কাটতে শিখলাম, আর এইগুলো ওই নাচটা, বাউলের নাচটা শিখলাম। এগুলো সব ওখানে শ্যামদাস বাউল একজন ছিলেন, তিনি আমাকে এইগুলো শিখিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে প্রথম ছবির আমার প্রথম শট কিন্তু গানের লিপ, এবং সেটা গেয়েছিলেন শিপ্রা বসু। আচ্ছা। সূর্যি মামা কেমন আছো, কোথায় তোমার বাড়ি, তুমি রোজ সকালে যাও বেড়াতে, হাঁকিয়ে সোনার গাড়ি, সূর্যি মামা বলে ওই গানটা দিয়েই ছবিটা শুরু হচ্ছে। প্রথম ছবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা, দ্বিতীয় ছবি কিন্তু মহানায়কের সঙ্গে। ও তাই? দ্বিতীয় ছবি কখনো মেঘ, তৃতীয় ছবি সাবরমতী, তারপরে স্ত্রী। ও হ্যাঁ, স্ত্রীতে তুমি ছোট বাচ্চাটা, তো বাচ্চা ছেলেটা তো তুমি। চৌধুরীর পো মাল খায় চো চো, এই ডায়লগ এত বিখ্যাত ছিল। তখন আমি রাস্তায় বেরোলেই সবাই বলতে চৌধুরীর পো যাচ্ছে, চৌধুরীর পো যাচ্ছে। ফলে হংসরাজের এত জনপ্রিয়তা, এইগুলো সব ঢাকা পড়ে গেছে। ঠিক কথা, একদম ঠিক কথা। আমি তাহলে এই যেহেতু হংসরাজ নিয়ে কথা হচ্ছে, হংসরাজে সেই সময়কার দুজন দিকপাল অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা, কালী ব্যানার্জি এবং জহর রায়। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর হিলারিয়াস সিকোয়েন্স, এবং যেখানে কিচ্ছু করার নেই সেখানেও এরা দুজন ম্যাজিক করে যাচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছে। কেমন ছিল এদের দুজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা? অসাধারণ। আর দুটো ইনসিডেন্ট বলি। জহর মামা, ওই আমি যেটা বললাম যে আমার জার্নিটা অনেক ছোটবেলা থেকে, তো আর আমি একাধারে ছবিতে এবং তখনকার দিনের ফাংশনে কিন্তু আমি খুব জনপ্রিয় আর্টিস্ট ছিলাম। আচ্ছা, গান করতাম তখন মাস্টার অরিন্দম। ফাংশনে তখন দুজনের খুব ডিমান্ড ছিল। একটা হচ্ছে মাস্টার অরিন্দম, আর একটা হচ্ছে নৃত্যের রুমকি ঝুমকি, যেটা চুমকি, দেবশ্রী। ও এই দুজন। আমার ঝুমা খুব দুঃখজনকভাবে চলে গেল আমাদের ছেড়ে। ওদের সঙ্গে আমার আজও ভীষণই বন্ধুত্ব। ওই ছোটবেলায় আমাদের শুরু কিন্তু দুটো একসঙ্গে, মানে ফাংশনে তখন যে সব কাগজে বিজ্ঞাপন বেরোতো,
বিরাট বিচিত্র অনুষ্ঠান বলে, এবং তাতে যত স্টলওয়ার্ডস তারা প্রত্যেকের নাম, এবং তারপরে মাস্টার অরিন্দম ও নৃত্যের রুমকি ঝুমকি, এইভাবে বিজ্ঞাপন বেরোতো, বুঝলি, এতটা পপুলার ছিল। তো তখন জহর মামার সঙ্গে প্রতি ফাংশনেই দেখা হতো। আর জহর মামা ভীষণ অপছন্দ করতেন এই যে রাত জেগে আমার ফাংশন করাটা। আচ্ছা। প্রচণ্ড রেগে যেতেন, আমার মাকে প্রচণ্ড বকতেন। তারপরে পরবর্তী সময় হয়ে গেছিল কি, যে জহর মামা যে ফাংশনে আমার মা আমাকে নিয়ে আলাদা পালিয়ে যেতেন, লুকিয়ে যেতেন, কারণ জহর মামার বকুনি খায় বলে, প্রচণ্ড ভয় পেতেন। তো জহর মামার সঙ্গে এইরকম রিলেশন, কারণ আমার গানের গুরু আমার মা, অনুভা গাঙ্গুলি। তো মা হচ্ছেন নির্মলেন্দু চৌধুরীর প্রথম ছাত্রী। আচ্ছা। কারণ নির্মলেন্দু চৌধুরী যখন কলকাতায় এসে ট্রুপ করেন, তখন আমার মা, বাবা, কাকা সবাইকে মিলে কিন্তু ট্রুপটা হয়। আচ্ছা। তো ফলে আমি ফোকটাই গাইতাম বেশি। তো এই জহর মামার কালী মামার সঙ্গে আমার একটা দুর্দান্ত স্মৃতি আছে। সেটা পরবর্তী সময় যখন আমি পেশাদারি মঞ্চে অ্যান্টনি কবিয়ালে অভিনয় করি, অ্যান্টনির চরিত্রে, মানে তখনকার মানুষগুলো কি ছিল, আমি এটা কিন্তু জেনারেশন গ্যাপের কথা নয়, আর তুইও এই মোটামুটি এই প্রজন্মের শিল্পী, কিন্তু না তখন মানসিকতাগুলো না একটু অন্যরকম ছিল। আর সেই আমার যেটা সমস্যা হচ্ছে, আমি ওই সময় থেকে শুরু করে এখনও কাজ করছি, তো তার ফলে না এই ডিফারেন্সটা ভীষণ আমার চোখে পড়ে। অ্যান্টনি কবিয়ালে একটা শো মানে তোর প্রায় 16টা গান। হ্যাঁ, তখন বৃহস্পতি, শনি, রবি, বৃহস্পতিবার একটা শো, শনিবার 2টো শো, রোববার 2টো শো, ছুটির দিন 2টো শো। তার ফলে ডাবল শো মানে আমাকে একদিনে 32টা গান প্লাস অভিনয়, বুঝতে পারছিস? তো এটা কোথায় হতো? এটা কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে? ও আচ্ছা। এইবারে যেটা হলো, তার আগে রিহার্সালে তো তুমুল রিহার্সালের পর আমার গলাটা ধরে যায় যেদিন শোয়ের আগে। কালী মামা কোথা থেকে ওষুধ তো সেই গ্রিলিংটা এইসব কিনে টিনে নিয়ে আমার বাড়িতে চলে গেছেন। বললো না তোর গলা থাকলে চলবে না, এই নাটকটা তোর গানের ওপর দাঁড়িয়ে, তোকে ঠিক হতেই হবে বলে উনি নিজে চলে গেছেন আমার বাড়িতে ওষুধ বিশুদ্ধ দিয়ে। তো ভেবে দেখ, আমি দুজনে তুই প্রথমেই যেটা বললি যে দুজন এরকম প্রবাদ প্রতিম শিল্পী, তারা এইরকম, এবং আমার সৌভাগ্য হয়েছে যে ওই সময় মানে আমরা যাদের প্রবাদ প্রতিম বলি, কি অভিনয়ের বল কি সঙ্গীত জগতের বল, সকলের সঙ্গেই কিন্তু আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। একটাই হয়েছিল, সেটা সুচিত্রা সেনের সঙ্গে আমি কখনো কাজ করতে পারিনি, কিন্তু তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন কিন্তু মহানায়ক। তাই? এবারে সেটা একটা গল্প আছে, ছোট্ট গল্প বলবো? বলো। তো তখন আমি ওই সময় অ্যাজ চাইল্ড আর্টিস্ট আমি কিন্তু ডাবল শিফটে কাজ করতাম। আচ্ছা, বুঝতে পারছিস? ওই সময় ডাবল শিফটে কাজটা খুব রেয়ার ব্যাপার ছিল। তো আমি NT1 থেকে একটা ছবির কাজ করে টেকনিশিয়ানসে নামছি, আর তখন উনি পাইচারি করছেন। তো আমি গাড়ি থেকে নেমে আমি যখনই ওনাকে দেখা হতো প্রণাম করতাম। এটা আমি উত্তম কুমারের ক্ষেত্রে, সৌমিত্র মামার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে। তো দিয়ে বললো যে আমি বললাম আমি এখান থেকে আসছি। বললো তখন এর শুটিং চলছে, কমললতা। আচ্ছা। তো হঠাৎ বললেন যে তোমার রমার সঙ্গে আলাপ আছে। বললাম না, চলো বলে আমাকে হাত ধরে নিয়ে গেলেন কমললতার ফ্লোরে। দিয়ে রমা, আর আমি মামা ডাকতাম উত্তম কুমারকে, রমা এ হচ্ছে আমার ভাগ্নে, খুব ভালো গানও করে, অভিনয়ও করে। যে তারপরে আমাকে সুচিত্রা সেন প্রথম আমার এখনও মনে আছে, প্রথম প্রশ্নটাই আমাকে করেছিলেন যে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। কতটা? আমি বলছি হ্যাঁ এতটা। এটা বোধহয় সমস্ত বাঙালিরই মনের কথা। ফ্যান্টাস্টিক। এই যে নেভিগেট করলে, মানে সিনেমা চলছে, পেশাদার মঞ্চের পর তোমার একটা সময় আর একটা ইতিহাস সৃষ্টি করলে তুমি। মাঝের ফেজটাতে আমি ফিরবো, তবে তার আগে এই ফেজটা ঢুকে যাই। তোমার আরেকটা হিস্ট্রি আছে, বোধহয় টেলিভিশনের লংগেস্ট রানিং সিরিয়াল তোমার, বামাখ্যাপা, ইটিভিতে হতো। এটা কত বছর চলেছিল? 10 বছর।
10 বছর, এক দশক, 10 বছর 10 বছর আমি করেছিলাম 8 বছর, তার কারণ হচ্ছে যে আমি ওই ছোট থেকে বড় থেকে তারপরে আমি মানে টানা 8 বছর তুমি করেছো, এবং সিরিয়ালটা 10 বছর চলেছে। এটা কত পর্ব হতে শেষ হয়েছিল মনে আছে? 2989। বাবা রে বাবা! তো তোমার তোমার মধ্যে কি এই আধ্যাত্মিকতা ছিল? মানে তুমি ভীষণ দেখ, একটা এটাও কিন্তু একটা অদ্ভুত জিনিস, জানিস তো। আমার জীবনের যদি ধর মাইলস্টোন, একটা হংসরাজ, আর একটা কিন্তু বামাখ্যাপা, এই দুটো মাইলস্টোনের ক্ষেত্রেই আমার জীবনের সব থেকে কাছের দুজন নারীর বিরাট অবদান। একটা যেমন মার কথা বললাম, দ্বিতীয়টাই হচ্ছে খেয়ালির অবদান। তার কারণ তখন আমি আস্তে আস্তে, এর আগে দুটো ঘটনা ঘটেছে। আমার বললে কিন্তু অনেক কিছু গল্প চলে আসে। বলো বলো বলো। তার আগে দূরদর্শনে শ্রীরামকৃষ্ণ সিরিয়াল হতো। হ্যাঁ, রাইট, ও আই মিসড ইট। এবং সেই শ্রীরামকৃষ্ণতে ওটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল। আমি আসার পর প্রথম, আমি একটু যতটুকু আমাকে জানিস যে আমি একটু পড়াশোনা করে কাজ করতে ভালোবাসি। তো শ্রীরামকৃষ্ণের যখন চরিত্রের অফার পেলাম, তখন আমি প্রচণ্ড পড়াশোনা করে যেটা বুঝলাম যে শ্রীরামকৃষ্ণের ইন্টারপ্রিটেশন যেটা, উনি কিন্তু আজ কি হয়, যে মানুষ না খুব সরল, খুব সহজ সোজা কথা বলে, মানুষ কিন্তু তাকে পাগল বলে। আমার মনে হয়েছে যে উনি অসম্ভব সহজভাবে সত্যি কথা বলতেন। এইভাবে আমি ক্যারেক্টারটাকে ইন্টারপ্রেট করে আমি অভিনয় করতে শুরু করলাম। প্রথম কয়েকটা এপিসোড কি গালাগাল খেয়েছি তুই ভাবতে পারবি না। এটা রামকৃষ্ণ হচ্ছে, এ হচ্ছে। কিন্তু তারপর যেটা ঘটলো, বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানুষ না কিরম পাগল হয়ে গেল। এবং আমি 250 এপিসোড অভিনয় করার পর হঠাৎ করে, এখানে আমি নামগুলো করব না, এখন নাম করা উচিত নয়, বেলুড় মঠের তদানীন্তন প্রেসিডেন্ট মহারাজ, তার হঠাৎ মনে হলো যে রামকৃষ্ণ হচ্ছে না। এর কারণটা হচ্ছে চেহারা, না, চেহারার থেকেও তার আগে উনি প্রযোজককে বলেছিলেন যে একবার অরিন্দমকে আমার সঙ্গে একটু দেখা করিয়ে দেবে। হ্যাঁ, প্রযোজক সেটা অতটা গুরুত্ব দেয়নি কথাটা। এরপরে হঠাৎ ওনার মনে হলো, আর তদানীন্তন দূরদর্শনের যিনি অধিকর্তা ছিলেন তিনি আবার এর শিষ্য ছিলেন। আচ্ছা। তো এইখানে উনি যখন বললেন যে হচ্ছে না, ওকে বাদ দিতে হবে, নইলে আমরা পারমিশন দেবো না। এইটা নিয়ে ফলে উনি গুরু বলছেন, প্লাস উনি থেকে উনিও সেটা করেন, এবং তাতে একদম ঝড় বয়ে যায়। যেটা আমার শিল্পী জীবনের বিরাট একটা পাওনা, এই সিরিয়ালটা মাঝপথে বন্ধ হয়ে যায় কিন্তু। ও তাই? হ্যাঁ, মানে আমার বাদ দেওয়ার পর তারপর যখন চালু হলো, সেটা বেশি দিন চলতে পারেনি, মাঝপথে সিরিয়াল, এবং সেটা বন্ধ হয়ে যায় দর্শকের চাপে। হিউজ একটা হয়েছিল। আমি জানতাম না এই প্রসঙ্গটা আসবে, তাহলে ওই পেপার কাটিংসগুলো তখনকার দিনে এই রামকৃষ্ণ থেকে বাদ বা সমস্ত লিডিং কাগজগুলোতে এত বড় বড় করে সব বেরিয়েছিল, এবং সেটা আমার ভীষণ মানে অপমান হয়েছিল। তো যাই হোক, কিন্তু মানুষ সিরিয়ালটাকে বন্ধ করে, এবং প্রডিউসার বললেন যে প্রতিদিন সকালে ফোন তুলে এত গালাগাল আমায় খেতে হচ্ছে, আমি এই সিরিয়াল চালাবো না। এবং তাতে তার ফলে কি হলো, এটা মজার ব্যাপার, তার ফলে এই ঘটনা ঘটার ফলে দূরদর্শন আমাকে ব্যান্ড করে দেয়। ও তাই? এবং কিন্তু তুমি কি করবে? হ্যাঁ, কিন্তু এই যে আমি এই যে প্রতিবাদগুলো করেছিলাম, আচ্ছা, তো এর ফলে দীর্ঘদিন দূরদর্শনে আমার ঢোকা নিষিদ্ধ ছিল। আচ্ছা। এইটা ভাঙলেন কে? এটা ভাঙলেন জগন্নাথ বসু। জগন্নাথ বসু যখন শিলিগুড়ির দূরদর্শনে ডিরেক্টর হয়ে এলেন, উনি ফাইট করে আমাকে নিয়ে একটা আমার অ্যাঙ্কারিং করে আমাকে, কারণ দূরদর্শনের সঙ্গে আমার এমনভাবে সম্পর্ক, তোরা হয়তো জানিস না, এই যে এত আজকাল রিয়েলিটি শো হয়, এই রিয়েলিটি শোর প্রথম চালু হয় কিন্তু কলকাতা দূরদর্শনে, এবং সেটার প্রডিউসার ছিলেন HMV, তার অ্যাঙ্কার ছিলাম আমি। আচ্ছা। প্রোগ্রামটার নাম ছিল সুর তাল ছন্দ, অসম্ভব জনপ্রিয় একটা প্রোগ্রাম ছিল। তো ওখানে রিয়েলিটি শো মানে কি,
মানে ওখানে ডিরেক্টর ছিলেন তখন তদানীন্তন রেডিওর আবার ডিরেক্টর বন্দনা মুখোপাধ্যায়, তিনি ডিরেক্টর ছিলেন এবং সেটা না ভীষণ একটা রিসার্চ ওরিয়েন্টেড একটা রিয়েলিটি শো, এরকম কখনো কেউ ভাবেনি। বাংলার পুরনো গানগুলোকে নিয়ে সেইগুলোকে নিয়ে রিয়েলিটি শো, সেইটাকে নিয়ে প্রতিযোগিতা। আচ্ছা আচ্ছা, এটা একটা অসাধারণ জিনিস, লোকের মানে অসম্ভব নিয়েছিল এটা। মানে সেখান থেকে কি তোমার পরবর্তীকালে এই যে পুরাতনী গানের ক্ষেত্রে তোমার একটা পুরাতনী জ্ঞান গানের তৈরি ক্ষেত্রে হওয়া? না এটা ওটা কিছুটা, একদমই না, কিছুটা, কিন্তু সেটা মূলত পুরাতনী গান সম্বন্ধে আমার খুব একটা কিছু জ্ঞান ট্যান নেই, কিন্তু অ্যান্টনি কবিয়াল করার ফলে ওই দিকে একটু ন্যাক আসে এবং ও তারপর আমি অনেকগুলো গান এরকম করি। না, কারণ তারপরেও যখন আমরা ধরো পরবর্তীকালেও যখন কথা উঠেছে, আমার ভীষণভাবে ভিভিডলি মনে আছে, যেহেতু আমি রাসমণি করতাম, হ্যাঁ রাসমণিতে যখন ওইটা হবে মানে একটা পুজোর জলসা তখনকার হ্যাঁ। দিনের, তখন নিধু বাবুকে করবে, অরিন্দম দা করবে, অরিন্দম দা, এবং অরিন্দম দা লাইভ গাইবে বেসিক্যালি। এই যে ধরো নিধু বাবুর টপ্পা সম্পর্কে ধারণা, এইগুলো কিভাবে তৈরি হলো? এইগুলো কিন্তু আমার মূল কিন্তু অ্যান্টনি কবিয়াল। অ্যান্টনি কবিয়াল থেকে? অ্যান্টনি কবিয়াল থেকে টপ্পা সম্বন্ধে আমার খুব ইন্টারেস্ট, এবং ওখানে তো ওখানে অ্যান্টনি কবিয়ালের সুর করেছিলেন অলোক বাগচি, মানে অনিল বাগচির ছেলে। ও আচ্ছা। তো এইখানে উনি বললেন যে বাবা তোমাকে তো এইগুলো তুলতে হবে, তখন তো আমি এই ধরনের গান খুব একটা গাইও না, তো করে সেটা করেছিলাম। এটা টপ্পা হবে না? ওই গানটা যেটা খুব পপুলার ওইখানের অ্যান্টনি কবিয়াল নিয়েই গাও। ওইটা অ্যান্টনি কবিয়ালই গাইবো। সই কেন অঙ্গ অবশ হইল, সুধা বরশিল শ্রবণে, বৃক্ষ ডালে বসি পক্ষী অগণিত, জড় বৎ কোন কারণে, কেন অঙ্গ অবশ হইল, সুধা বরশিল শ্রবণে, যমুনার জলে বহিছে তরঙ্গ, যমুনার জলে বহিছে তরঙ্গ, তরু হেলে বিনা পবনে, কিসের লাগিয়ে বিদরিয়ে হিয়ে, উঠে চমকিয়ে সঘনে। ক্যা বাত, আরে ক্যা বাত, ক্যা বাত। ওই তো ভয়ঙ্কর কঠিন গান, ভয়ঙ্কর কঠিন গান, মানে এরকম কঠিন গান অনেকগুলোই ছিল। হ্যাঁ, মানে তুমি 16খানা গান বলছো, তার মধ্যে মানে আর একটা গান ছিল, ছোট্ট করে বলি, হ্যাঁ ছোট্ট করে গাইছি, মানে কোথায় উঠতে হতো দেখ। সকলে জানে সই রসময়ী, আমি ইচ্ছাময়, জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি লয়, শরীরে আমা হতে হায়, শরীরে আমা হতে হায়, শরীরে আমা হতে।
শাবাশ, ক্যা বাত! এই ছবি হিরোইন কে ছিল? ইন্দ্রাণী হালদার। ও মামনিদির এটা ডেবিউ? তার জীবনের প্রথম পেশাদারি মঞ্চে অভিনয় এইটা। আচ্ছা, ও মানে তোমার সঙ্গে বোধহয় অনেকের ডেবিউ হয়েছে, অনেকের, এমনকি ঋতুপর্ণা প্রথম ক্যামেরার সামনে দাঁড়ায় আমার বিপরীতে। কোন সিনেমা? সেটা সিনেমা না, সেটা একটা সিরিয়াল, আচ্ছা, সাদা পায়রা বলে। সেখানে সেটার প্রযোজক আবার ছিলেন রত্না ঘোষাল। রত্না ঘোষাল, রত্নাদি। আচ্ছা সেইখানে ঋতু প্রথম ক্যামেরার সামনে আসে, আচ্ছা, যে আমাকে বললো যে একটু নতুন মেয়ে নিচ্ছি, ওর ঋতুপর্ণা ওর নাম, তো ওখানে তোমার সঙ্গে পাঠ করতে হবে। সেই ঘোড়ায় ফোড়ায় চড়ে বাচ্চাদের রূপকথার গল্প আর কি। সেখানে ও হয়েছিল আমার রাজকুমারী। আচ্ছা, লাবণী আমার সঙ্গে প্রথম, সেটা সোনেক্সের সিদ্ধার্থ চ্যাটার্জির অন্তর্ধান বলে একটা সিরিয়াল, সেইখানে লাবণী প্রথম আসে আমার বিপরীতে। বিদীপ্তা আমার বিপরীতে প্রথম, সেটা সেই সময়ের সিরিয়াল। এটাও কিন্তু আরেকটা আমার কাল্ট সিনেমা, কাল্ট সিরিয়াল আর কি, তখন দূরদর্শনে সেই সময়। আমি ডিভিয়েট করে যেখান থেকে চলে গেছিলাম সেটা হচ্ছে যে বামা খ্যাপা। এই বামা খ্যাপার সময় থেকে তুমি কি আস্তে আস্তে নিজে মা তারার ভক্ত হয়ে পড়লে? হ্যাঁ, আচ্ছা, আমি কিভাবে বামাখ্যাপা এলাম সেটাও তো না, কথা হয়নি। হ্যাঁ, সেটা সেই রকম একটা পরিস্থিতির কারণে আমি ঠিকই করেছিলাম যে আমি কোনো ভক্তিমূলক ধারাবাহিকে অভিনয় করব না রামকৃষ্ণের এই ব্যাপারটার পরে। তো আমি তখন বেশিরভাগই, তুই যে বললি, আমি বেশিরভাগই পরিচালনার দিকেই বেশি চলে গেছিলাম। প্রচুর পরিচালনা করছিলাম, ইটিভির ওই অলৌকিক একদম ভর্তি, এগুলো সব রেগুলার করতাম। তারপরে তারা বাংলার প্রচুর টেলিফিল্ম, মানে ঋত্বিক সবাই আমার ডিরেকশনে পাঠ করেছে। জানি, কনকাঞ্জলিও তুমি ডিরেক্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হতে 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 হঠাৎ করে এই বামা ক্যাপার অফার আছে, এবার আসলে অসম্ভব, আমি আমি করবো না। এবারে সুব্রত রায় আর রিতম ঘোষাল, ওরা দুজনে মিলে পেছনে পড়ে রইল পুরো, এটা তোমার যারা হবে না এমন। তারপরে ওরা খেয়ালিকেও ধরেছে। তখন খেয়ালি একটা কথা বলেছিল যে তুমি তো বেশি ডিরেকশনে চলে আসছো, তো আমার মনে হয় যে মা নিজে হিরোইন হয়ে তোমাকে নামতে বলছে। এমন একটা কথাটা বললো, আমি একটু থমকে এলাম, বুঝলি। তারপরে ঠিক আছে, আমি করব এই করা। তবে হ্যাঁ, এটা করাটা আমার একটা অন্য অভিজ্ঞতা। আমি এমনিতেই একটু মানে আধ্যাত্মিক ব্যাপারটা একটু আমার মধ্যে আছে। এইখানে যেন জিনিসটা পুরোপুরি একটা প্রস্ফুটিত হলো। তুই নিজেও ওই ফ্লোরে কাজ করেছিস, তুই মায়ের মূর্তি রেগুলার দেখিস নিশ্চয়ই। ইনফ্যাক্ট রানী ভবানীও ওই ফ্লোরে হয়েছে। হ্যাঁ, ওই ফ্লোর থেকে কিন্তু মাকে সরানো যায়নি। যায়নি কি, কেউ সরাতে চায় না, কেউ চায় না। মায়ের একটা দৈবী আশীর্বাদ আছে, বিশ্বাস করা ভয়ঙ্কর আছে ওই ফ্লোরে, কারণ এটা ওই একবার চেষ্টা হয়েছিল কিন্তু, তাই। হ্যাঁ, কিন্তু সেটা কি অজ্ঞাত কারণে তারপরের দিনই সেই সিদ্ধান্ত বদল হয়, মানে মালিকের পক্ষ থেকে, যে এটা কিছু করা যাবে না। এবং শুটিং ফ্লোরে এটা বোধহয় মানে একমাত্র ওখানেই এখনো প্রত্যেক দিন পুজো হয়, প্রত্যেক দিন আরতি হয়, শুটিং চলুক না চলুক ওই টাইমে আরতি হবেই। আমার যেটা মনে হয় যে এটাও কিন্তু একটা সত্যি কথা অলৌকিক ঘটনা। তার কারণ তুই যেটা বললি যে ফ্লোরে কোনোদিন এটা কোনোদিন হয়নি, কিন্তু সেটা আজও একইভাবে, সেইটা জানিস তো দীর্ঘদিন ধরে অভিনয় হতে 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 হতে, আমি জানি না তোদের মধ্যে আলোচনা হয় কি না হয় না, আমি জানি না, কিন্তু বামা খ্যাপা করতে করতে না ওই তার সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গেছিল। আচ্ছা, আরে বাবা, এটা আমার গায়ে কাঁটা দিল। কি মানে এরকম ঘটতো ঘটনা যে কোনো সংলাপ নেই, বুঝতে পেরেছিস, শুধু আরতি করছি, মাকে আরতি করছি, সেই সিন দেখার জন্য লোকের একটা ডিমান্ডই ছিল যে সপ্তাহে একবার কি দুবার ওই আরতির সিন থাকতে হবে, যেখানে কিন্তু কোনো ডায়ালগ নেই, আমি শুধু আরতি করছি। আচ্ছা, কি অদ্ভুত ঘটতো। এবং আমার যা যা জিনিস ঘটেছে জীবনে,
একটু শুনি একটু প্রথম কথা হচ্ছে যে ওই যে বললাম যে ওই ওই মায়ের মূর্তির সঙ্গে আমার একটা যোগাযোগ স্থাপন, আমি অনেক কিছু দেখতে পেতাম। যেমন আমি প্রাণের স্পর্শ পেতাম, প্রাণের স্পন্দন পেতাম মূর্তির মধ্যে। এবং যখন এটা দুটো ইনসিডেন্ট বলবো। একবার তখন খেয়ালি পরের দিকে বাঁ পায়ে পাঠ করেছি, অনেক পরে, প্রথম দিকে তো করতো না। একবার ও সাংসারিক কাজে কোনো কিছু কথা বলতে ফ্লোরে ঢুকেছিল আমার সঙ্গে। ফ্লোরে ঢুকে আমার সঙ্গে কথা বলতে গিয়ে পরবর্তী সময় ও বলেছে, ছিটকে বেরিয়ে আসে ফ্লোর থেকে, দিয়ে বলছে আমি পুরো মনে হচ্ছে যে আমি একটা অন্য কোনো লোকের সঙ্গে গিয়ে কথা বলছি, আমি জীবনে আর ওই ফ্লোরে ঢুকবো না, তুমি যখন শুটিং করবে আমি জীবনে ফ্লোরে ঢুকবো না। তো আমি ঢোকেও নি কোনো দিন, একদম যখন পাঠ করতে গেছিলো তখন ঢুকেছে, তার আগে কোনো দিন ফ্লোরে ঢুকিনি। এবং কী হতো বলতো, আমার একটা অদ্ভুত জিনিস হতো, যেটা আমি পরবর্তী সময় অনেক যারা এই আমরা তো আর এই জগতের লোক নই, এই জগতের লোক যারা তারা ওই ভারটা নিতে পারে, যারা সাধনা করেন সেই মতো। আমি তো সাধারণ মানুষ, কিন্তু এই চরিত্রটা করছি। বহু মানুষ বলেছেন যে এই চরিত্রটা কেন এত পপুলার, কারণ মা দেখেছে যে এই আধারটা প্রপার আধার রেখে দিয়ে এর মধ্যে আমি থাকতে পারবো। তার ফলে হতো কি, যেটা হয় মানে কি বলে কুলকুণ্ডলিনী জেগে ওঠে বলে না, আমি পরে ভেবেছিলাম যে আমি যখনই মেকআপটা করতাম, যেই ফ্লোরে যেতাম, আমার না এইখান থেকে একটা পেন হতো, বুঝলি। বলে যে কুলকুণ্ডলিনী জেগে উঠলে নাকি ওই পেনটা হয়, যেটা যারা সাধক তারা নিতে পারে, আমি কি করে নেবো। কিন্তু সেটা আমি নিয়ে প্রতিদিন, এটা এক আধ দিনের নয়, 8 বছর ধরে প্রতিদিন এটা হতো। এবং যখন আমি প্যাক আপ করার পর বেরোতাম, তখন কিন্তু পুরো মনে হতো যে আমি পুরো নেশা করে বেরোচ্ছি, টলতে টলতে বেরোতো, আমার ক্ষমতা থাকতো না। এবং কি ঘটতো সৌরভ, তুই ভাবতে পারবি না। ধর আমি ফ্লোরে ঢুকছি, আমাকে অ্যাসিস্ট্যান্ট বললো, দাদা এই জায়গাটায় আমাদের এই তো, এগুলো তোরা পরিচিত টার্ম, এই এত মিনিট শর্ট আছে, ঠিক আছে বলে আমি মানে আমার একটা রেকর্ড আছে বামা খেপা, আমি একা সংলাপ বলেছিলাম একটা সিকোয়েন্স 11 মিনিট। 11 মিনিট? হ্যাঁ, মাই গুডনেস, হাফ আ এপিসোড। হ্যাঁ, একা। বাবা, তো এরকম এরকম বহু জিনিস আছে। আর যেটা সব থেকে বিস্ময়কর ব্যাপার আমার জীবনে, যেটার উত্তর আমি আজও পাইনি, সেটা হচ্ছে যে এই বামা খেপা করতে করতে আমার একবার একটু লোভ হয়েছিল। লোভ হয়েছিল মানে কি, যাত্রার অফার পেয়েছিলাম বামা খেপা, এবং বামা খেপা রানিং সিরিয়াল, তার যাত্রা, বুঝতে পারছিস তার কি ডিমান্ড হবে। অবভিয়াসলি আমি রাজি হই। আমি ভাবলাম যে ঠিক আছে, একটু রোজগার করে নেওয়া যাক, কারণ ওইটা তো কখনো সেইভাবে ভাবিনি যে একটু রোজগার করে নেবো। তো মা বোধহয় এটাতে খুব রুষ্ট হয়েছিলেন। তো যাই হোক, বিশ্বাস করবি না, অবভিয়াসলি প্রচুর শো। সেকেন্ড রঘুনাথপুর, পুরুলিয়ার রঘুনাথপুরের শো করে ফিরছি, অন্ডালের মুখে ভয়ানক অ্যাক্সিডেন্ট। ড্রাইভার বোধহয় নেশা ফেশা করেছিল, আর দাঁড়িয়ে থাকা লরির পেছনে গিয়ে মেরেছিল। মানে এই ধরনের অ্যাক্সিডেন্টে বাঁচে না কিন্তু কেউ, ড্রাইভার স্পট ডেড। কিন্তু আমার যেটা ঘটেছিল, আমি সেটা পরবর্তী সময় বুঝেছিলাম যে এটা পুরোপুরি আমাকে শাস্তি দেওয়ার জন্যই এটা করা। বিশ্বাস করবি না, অ্যাক্সিডেন্ট ঘটার ঠিক একটু আগের মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাই, ফর নাথিং। তারপরে আমার যখন জ্ঞান ফেরে, তখন পুলিশের ভ্যান আমাকে গাড়ি থেকে নামিয়ে তুলছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ইন বিটুইন আমি কিচ্ছু জানি না। আমার সঙ্গে আমার সহকারী যে সুপ্রিয় ছিল, ও মাথা এরম ফেটে গেছিল, কিন্তু আমি কিচ্ছু জানি না। আমার যখন ডাক্তাররা জিজ্ঞেস করছে তোমার কি হয়েছিল, তোমার মাথা ব্যথা ফেটে গেছিল? আমার সেরকম হালকা একটু নাকের হাড়টা একটু প্রবলেম হয়েছিল, একটু বুকে চোট লেগেছিল ব্যাস। কিন্তু খেয়ালিরা সকলেই ভেবেছিল যে আমি, কারণ পরের দিন আনন্দবাজারে এমন গাড়িটার ছবিটা যেটা দেখিয়েছিল, তাতেই তো সবার হয়ে গেছিল যে এখান থেকে কেউ ফিরতে পারে না। কিন্তু বিশ্বাস কর সৌরভ, ওই যে
অ্যাক্সিডেন্টের যে ট্রমা, সেটা মা আমাকে ফিল করতেই দিল না। পরে যখন ডাক্তাররা জিজ্ঞেস করছে, আমি তো কিছু বলতেই পারছি না, আমি তো জানিই না। এবং সেটা আমার কাছে মানে, আমরা যে বলি না অনেক কিছু কিন্তু বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না। ঠিক কথা, ঠিক কথা। এই সব কিছুর পরে তো তোমার 2018 সাল থেকে তোমার একটা অন্য জগৎ ছিল, যেটা হচ্ছে আর্টিস্ট ফোরামের পেটাবো, এই প্রসঙ্গ আনলেই পেটাবো। আর্টিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি। সেই সিংহাসন, সেই মুকুট তুমি পড়েছিলে, সেটার এবং অভিজ্ঞতা সেটার কেমন? জন্য দায়ী কে বলতো? দায়ী হচ্ছে দীপঙ্কর দে, টিটোদা। টিটোদা আমাকে নিয়ে গিয়ে ওই পোস্টে বসায়। হ্যাঁ, প্রথমত তো বেনু কাকুর পরে এটা একটা বিরাট সমালোচনা, জর্জে ফ্যামিলির মধ্যে এটা করে দেওয়া হলো। তুমি কিভাবে এটার মধ্যে পড়েছিলে, কিভাবে রাজি হয়েছিলে, কেন কিভাবে রাজি হয়েছিলাম? কিন্তু টিটোদার কারণ, এটা আমি বলছি যে টিটোদা বারবার বলেছিল যে ওই ওই একমাত্র পারে এটার নিতে। এবং তারপরে যা হয়, প্রথমে তো নিন্দার ঝড় উঠেছিল চারদিকে। হ্যাঁ, ওই পারিবারিক। হ্যাঁ, সেটা আমি অতটা তখন তো আমার সামনে তো কেউ নিন্দা করবে না, কারণ তোদের সামনে করবে। কিন্তু তারপরে দেখ, আমার যেটা আমার সব থেকে বড় প্রথম কথা, বুম্বা ছিল। বুম্বা তখন ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে বুম্বাকে নিয়ে আসা। বুম্বা আর আমি, এটা তো আমরা একটা টিম ছিলাম তখন। আর আমাদের মাথার উপরে সৌমিত্র মামা। সৌমিত্র মামা যেভাবে আমাকে সাপোর্ট করতেন, এবং আমি প্রতি কটা কাজ, এমন কোনো কিছু আমি আর বুম্বা কখনোই যে কোনো যা সিদ্ধান্ত নিতাম সবটা কিন্তু সৌমিত্র মামাকে জানিয়ে। এমন কিছু নয় যে সৌমিত্র মামা জানে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং ইনফ্যাক্ট আমার আর্টিস্ট ফোরাম ঘিরে আমার অনেক রকম কিছু আছে, তোরা অনেকটা সামনেও দেখেছিস। মানে আমার এটা মনে আছে, আমি তখন কোনো একটি সিরিয়াল করছি, রোলিং, আমি তখন তখন ফোনেই এক মিনিট আর হয়তো কারুর পেমেন্ট আটকে গেছে, কার টিডিএস জমা পড়েনি। এবং আমার এটা মনে আছে, ভিভিডলি মনে আছে, এটা আমি শেয়ারও করতে চাই। সেটা হচ্ছে আমরা যে সিরিয়ালটা করতাম, সেটা তো অনেক সময় পেমেন্ট আসতে একটু দেরি হতো, ডিলে হতো। সবার শেষে তুমি পেমেন্ট নিতে, সবার টাকা পাওয়া হয়ে যাবে, তারপর অরিন্দম গাঙ্গুলি পেমেন্ট নেবে। এটা ইউ মেড ইট আ পয়েন্ট টু মেক শিওর যাতে সবাই ঠিক সময় টাকাটা পায়। নইলে তুমি জানতে, আমি অন্যতম প্রধান চরিত্র। হ্যাঁ, অন্যতম প্রধান চরিত্র, নইলে বাকিদের পেতে আরো মানে তোমাকে দিয়ে ম্যানেজ করে দেওয়া হয়ে যেতে পারে। সেটা তুমি হতেই দাওনি কখনো, ইউ মেড ইট আ পয়েন্ট। কিন্তু বাকি পুরো বিষয়টার অভিজ্ঞতাটা কেমন ছিল? ওয়াজ ইট আ নাইটমেয়ার? অভিজ্ঞতাটা মানে কি জানি, আমি 7 বছর আমি ছিলাম। তো ভালো ভালো কিছু মুহূর্ত নিশ্চয়ই ছিল, যেখানে বহু রকমভাবে চেষ্টা করেছিলাম, যে কিছু কিছু সুফল আজও হয়তো লোকে পায়। আমার না বারবারই সমস্যাটা যেটা হয়েছিল, যে পরপর এমন এমন সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম যেগুলো বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিন ফেস করে। তার মধ্যে একটা হচ্ছে টানা কাজ বন্ধ হয়ে যাওয়া, সেইটা স্ট্রাইক ডাকা। তারপরে সেই বোধহয় তোর মনে আছে, আমার বোধহয় লাস্ট নেল ইন দ্য কফিন যেটা হয়েছিল, সেইটা যেটা খেয়ালিও বলে থাকে, যে তোমার নজরুল মঞ্চে একটা বক্তৃতা আমি দিয়েছিলাম, ভীষণ মানে ইমোশনালি। সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল। এবং ইনফ্যাক্ট ওইটা যখন মানে স্ট্রাইকটা হয়, ওই স্ট্রাইকটা ভাঙতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পাশে দাঁড়িয়েছিলেন। এবং সবথেকে বড় কথা, যে সেই জায়গাটায় সৌমিত্র মামা প্রথম নবান্নে পা রাখে। এই হচ্ছে লিডার। কিন্তু আমি কি বলছি, যে আমার যেহেতু ছোটবেলা থেকে শুরু, আমি চোখের সামনে এই ধরনের কিছু আন্দোলন বা কিছু পাওনাদার ব্যাপারে উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, বিকাশ রায়, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, এই চোখের সামনে দেখেছি। তারা সামনে এসে লিড করতেন। আমার সময় কিন্তু আমি সেটা পাইনি। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে সেই অর্থে আমি
সাহায্য কিন্তু পাইনি। এটা অলমোস্ট ওই পাশে বোম্বা আর মাথার ওপর সৌমিত্র মামা। আমার গাড়িতে করে সৌমিত্র মামা প্রথম নবান্নতে যান। বোম্বা সৌমিত্র মামাকে রাজি করিয়েছিল যাওয়ার। সৌমিত্র মামা সবসময় পছন্দ করতেন যে আমার গাড়িতে যাওয়া, আমার গাড়িতে যায়। এবং সৌমিত্র মামা যাওয়া মানে বুঝতে পারছিস, নবান্নে সৌমিত্র মামা পা ফেলা মানে সমস্তই যা কিছু সেটা আমার দিকেই আসবে, সেটা সবাই জানে। কারণ উনি মুখ্যমন্ত্রী, উনি বললেনই যে সৌমিত্রদা যা বলছেন সেটাই ঠিক, আমি আর কারোর কথা শুনব না। পুরো ছক্কা মেরে চলে আসা আর কি, আর কিছু না। তো এইটা হলো। এরপরে একজন প্রতিষ্ঠিত প্রযোজক এখন যিনি অনেক কাজ করছেন তিনি, তারপরে আরেকজন যিনি আবার আমার প্রডিউসার, যেটা নিয়ে হলো টাকা দেওয়া এসব নিয়ে চূড়ান্ত ব্যাপার হলো। বহু লোক টাকা পায় না, বহু লোক টিডিএস পায় না, এইসব নিয়ে হলো। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোভিড। তো এতগুলো সমস্যা সামলাতে 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 একটা জায়গায় কোথায় মনে হলো যে কোথায় একটা, কারণ তার আগের বারই বলেছিলে যে আর থাকবে না, জোর করে রাখা হয়েছিল, তার পরের বার থাকবেই না। মানে লোকে হয়তো অনেকে ভাবতে পারে যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঘটনাটা একেবারেই তাই ঘটেনি। প্রায় লোকজন সাদাসাদি করার পরেও তোমাকে আর রাজি করা যায়নি। এটার কারণ কি? তোমার ব্যক্তি জীবনে কি এটার বা ব্যক্তিগত ক্যারিয়ারে কি এটার কোনো প্রভাব পড়েছিল? প্রথম কথা হচ্ছে যে সাদাসাদি করার পরেও কিন্তু আমি রাজি হয়েছিলাম। ওই লাস্ট রাজি হওয়াটা ওটা হয়তো আমার একটু ভুল হয়েছিল। কিন্তু তারপরে এই কোভিডকে কেন্দ্র করে এমন কিছু জিনিস ঘটলো। ইনফ্যাক্ট নন্দনে যখন কোভিড এমনভাবে ছড়িয়ে পড়ছে যে শুটিং বন্ধ করাটা ভীষণ জরুরি, সেই সময় সভাপতি কাজ বন্ধ করতে চাইছিল না। ওই সময় আমি সরব হই এবং একমাত্র জুন মালিয়া ও আমাকে সাপোর্ট করেছিল যে এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত, কারণ পরবর্তী সময় এ করা যাবে না। তো সেইটা তাতেও ভীষণ সবাই মনক্ষুণ্ণ হয় আমার ওপর, কারণ আমি কাজ বন্ধ করেই দিই বলে। এরপর যখন মাস 3 ধরে এটা চলতে থাকে, তারপরে যেটা ঘটনা ঘটে যে আমি একটা জিনিস মাথায় ভাবলাম যে যদি আমরা এলআইসি পলিসি করাই, শুটিং চালু হওয়ার আগে যদি এরকমভাবে কিছু করা যায়, একটা পলিসি করানো যে ওই রকমভাবে প্রিমিয়াম দিয়ে যদি কোনো অঘটন ঘটে একটা 20 লাখ বা 25 লাখের একটা কম্পেনসেশন করা। সেই মতো সব প্ল্যানিং হলো। প্ল্যানিং হওয়ার আমারই ছাত্র সেই অন্যতম এজেন্ট ছিল। তো সেইভাবে অনেকে তোরাও বোধহয় করেছিলিস, পলিসি করলো এবং প্রিমিয়ামটার কথা হলো, সেটা একটা মিটিংয়ে কথা হলো যে 90% প্রডিউসার দেবে, 10% আর্টিস্ট দেবে। সেই মতো মনে আছে কি? তো সেইভাবে জিনিসটা ইমপ্লিমেন্টেড হলো। প্রডিউসাররা তখন কিন্তু প্রিমিয়ামগুলো দিয়েওছেন। এবং কিন্তু তারপরে যেটা হলো, আমার সঙ্গে এটা আমি এই প্রথম বোধহয় তোকে বলছি, আমি আজ পর্যন্ত যত কিছু হয়েছে কোনো দিন এই সম্বন্ধে একটা শব্দও বলিনি। যেখানে আমার সঙ্গে মতবিরোধ ঘটলো, সেখানে একটা গোষ্ঠীর একটা অদ্ভুত ছিল যে প্রডিউসাররা কিন্তু প্রিমিয়ামও দিয়েছে, সব করেছে, কিন্তু এদের হঠাৎ মনে হলো যে ওই যে একটা পলিসি তৈরি করতে তো একটা সময় লাগে, অন্তত 10-15 দিন সময় দিতে হয় একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে। সেই সময়ের মধ্যে যদি কিছু ঘটে তাহলে পুরো 25 লাখ টাকা দিতে হবে। এটা কোনো অ্যাবসার্ড কথা, এটা কোনো প্রডিউসারই রাজি হতে পারে না। তো এইখানটা থেকে আমার সঙ্গে মতবিরোধ হলো। তো তারা এখানে আমার বিরোধিতা করল এবং আলটিমেটলি যেটা হলো যে কাজ শুরু হতে হতেও পরের দিন বন্ধ হয়ে গেছিল। তোর মনে আছে কিনা জানি না। এইটা আমি নিতে পারিনি। তখন আমি খবর পেলাম যে আর্টিস্ট ফোরাম ঘেরাও হতে চলেছে। আমি তখন দায়িত্ব নিলাম। দায়িত্ব নিয়ে আমি নিজে একা গিয়ে অরূপ বিশ্বাসকে বললাম যে আমি কথা বলবো। দিয়ে আমি এখানে আমার সঙ্গে
দুজন ছিল, আরও দুজন শিল্পী ছিল, তারা আমার সঙ্গে গেল এবং সই করলাম, সই করে কাজ চালু হয়ে গেল। এই যে কেন সই করেছি, কেন কাজ চালু হয়েছি, এইটা নিয়ে তুমুল গণ্ডগোল শুরু হলো। তখন আমি দেখলাম আমার যেটা একটা জিনিস মনে হয়েছে যে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছিল, তখন কিন্তু মানুষের পেটে টান পড়ে গিয়েছিল। তখনকার আর্টিস্ট ফোরাম এবং এখনকার আর্টিস্ট ফোরামের মধ্যে কি তফাৎ? এটা সম্বন্ধে আমি মন্তব্য করবই না, তার কারণ এক একজন এক এক রকমভাবে চালাতে চায়। আমার যেটা ভীষণভাবে মনে হয় যে তখনকার আর্টিস্ট ফোরামে একটা জিনিস চেষ্টা করেছিলাম, যে শিল্পীদের কল্যাণের কাজ। আমার তো টাকা জমানোর কথা নয়, আমার শিল্পীদের কল্যাণে আমি চেষ্টা করব। সেইটা এখন তোরা কাজ করছিস, তোরা ভালো করে জানিস। এখন আমার তুই উল্টো দিকে বসে আছিস বলে তুই এখন হুঁ 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 করে যাচ্ছিস, তুই নিজেও ভালো করে সব কিছু জানিস। কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটায় কোথায় একটু ভীষণ খামতি হচ্ছে। কিন্তু তুমি কখনো আর্টিস্ট ফোরামের নিজের ভবন তৈরি করার চেষ্টা করোনি তোমার টেনিওরে? না, সেটার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এটা হয়তো জানিস না। সেইটার ব্যাপারে ইনফ্যাক্ট নিচে একটা টেকনিশিয়ান স্টুডিওতে নিচে একটা ক্যান্টিন, তার সঙ্গে পুরো তার জন্য অবশ্য ভাড়া একটু বেশি লাগতো, ওইটা পুরো আমাকে বলেছিল দিয়ে দেওয়া হবে, ক্যান্টিন তোমরা চালাবে, ওখানে তো খাওয়া দাওয়া একটু প্রবলেম আছে স্টুডিওর মধ্যে, তো ক্যান্টিন তোমরা চালাবে, আর পুরো ওই পেছনের দিকটা পুরো তোমরা নিয়ে তোমরা করবে। সেইভাবে একটা প্ল্যানিংও হয়েছিল এবং একটা জমির ব্যাপারেও কথা হচ্ছিল। সেটা পরবর্তী সময়ে ফোন করা হয়েছিল সরকারি তরফ থেকে, কিন্তু তখন আমি ছেড়ে চলে এসেছি। শিল্পীর স্বার্থ ভার্সেস ধরো আর্টিস্ট ফোরামের যে নিজের বাড়ি তৈরি হওয়া, নিজের ভবন তৈরি হওয়া, কম্পেয়ার টু শিল্পীর ইন্স্যুরেন্স, দুস্থ শিল্পীর জন্য পেনশন, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ইউ? আমার পরেরটাই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। ভবন দেখ একটা, সেটা আমাদের সকলেরই বাড়ি আছে, আমাদের একটা কোণের বসেও একটা হতে পারে, কিন্তু এই যে জায়গাগুলো, এই যে শিল্পীদের কল্যাণে বা এই যে পেনশন চালু করা, পেনশন আমি 8 জনকে মতো পেনশন দিতাম, কি সেটা এখনো পর্যন্ত বজায় আছে, 2000 টাকা করে পেনশন, সেটা এখনো বজায় আছে, কিন্তু তাতে নাম কোনো সংযোজিত হয়নি। এটাও আছে। আর আরও তোরা জানিস যে এখনো পর্যন্ত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, যেখানে এগুলো সব করে তোমার সময় হয়েছিল, এগুলো করে করে মানে আমার। তারপরে ধর স্পোর্টস, রেগুলার বেসিসে স্পোর্টস, তারপরে ড্রামা কম্পিটিশন হয়েছিল বিশাল করে। সেই সময়ের নমস্য টিচার, ডিরেক্টর, প্রডিউসার যোছনবাবু, যোছন দস্তিদার, এবং তোমরা সোনেক্সের মোটামুটি প্রচুর মানে জুয়েলস বেরিয়েছে পরবর্তীকালে। হ্যাঁ, অপুদা সোনেক্স, বেনু কাকু সোনেক্স, জয়দীপ দাও বোধহয় একটা সময় সোনেক্স, আচ্ছা ভানু কাকু সোনেক্স, আচ্ছা খেয়ালিদি তো সোনেক্স বটেই, মানে যিশু সোনেক্স, আচ্ছা যিশু দাশগুপ্ত, যিশুদা, হ্যাঁ যিশুদা সোনেক্স, ওটা খনি ছিল। যোছনবাবুর একটু গল্প শুনি। মানে শুরুটা যেটা, সেটা একদম অন্য একটা পার্সপেক্টিভ, সেটা একদম অন্য গল্প। যোছন দস্তিদারের সঙ্গে আমার প্রথম আলাপ, তখন একটা ছবি হয়েছিল, খুব শর্টে বলছি। ছবিটা পরবর্তী সময় বালক শরৎচন্দ্র নামে এসেছিল, এবং সেই ছবিটা একটা গান খুব বিখ্যাত ছিল, শিব ঠাকুরের গলায় বইচি ফলের মালি গান। এই গানটা, এই ছবিটা কিন্তু আসলে অন্য, ছেলেবেলায় শরৎচন্দ্র বলে ছবিটা শুরু হয়েছিল, যেখানে ছেলেবেলায় শরৎচন্দ্র আমি পাঠ করছিলাম, ওখানেই যোছন মামা ছিলেন, আমি তখন যোছন মামা বলতাম, তো পরবর্তী সময় শ্বশুরমশাই। তো ওই যোছন মামার ওই ছবিতে ছিলেন। আর এই সময় একটা ঘটনা ঘটেছিল, যেখানে ওখানে খুব অব্যবস্থা ছিল, এবং তার ফলে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া, এবং ওইখানে আরেকজন ছিলেন, সেটা উনি নমস্য অভিনেত্রী ভারতী দেবী। ও তাই? উনি ছিলেন ওই ছবি। আমি কিন্তু একটি নাটকে একটা শো সরজুবালা দেবীর সঙ্গেও কিন্তু অভিনয় করেছি, আচ্ছা বয়সে।
তো যাই হোক, তো এইটার পরে ওই সময় খুব একটা খারাপ ব্যবহার করে প্রোডাকশন ম্যানেজার আমাদের সঙ্গে। তো সেখানে আমাকে বলে এক চড়ে গাল দাঁত ফেলে দেবো। এই ছবিটা যখন পরে বালক শরৎচন্দ্র নামে হয়, তখন কিন্তু যোচন মামা এই ছবিতে আর অভিনয় করেননি। উনি বলেছিলেন যে না, এরকম ব্যবহার করা হয়েছে, এই ছবিতে আমি আর থাকবো না। এটা শুরু। তারপরে আমি ওনার ডিরেকশনে মিনার্ভা থিয়েটারে ওনার একটা বিখ্যাত নাটক ছিল দুই মহল। তখনও বেনু অভিনয়ে আসেনি, বেনু সাউন্ড টাউন্ডের কাজ করতো। ওই নাটকে আমি পাঠ করতাম, বেঈমান নাটকের নাম ছিল। তার প্রডিউসার ছিলেন অমৃতলাল, মানে সব জ্যোতিষী বারবার, অমৃতলাল একবার, উনি প্রডিউসার ছিলেন। ঠিক আছে, তো উনিও চলে গেছেন। যাই হোক, যোচন মামার ডিরেকশনে ওইটার আমার সূত্রপাত। এরপর তারপরে তখন তো সোনেক্স হবে, 13 পার্বণ হবে, সেই একটা হইচই হচ্ছে। তখন সোনেক্সের সঙ্গে আমার কোনোদিন কোনো কিছু ছিল না। এরপর ঘটনা ঘটলো যেটা, সেই সময়ের নবীন কুমার খুঁজে পাচ্ছে না। এবার সেই সময় দেবাংশু সুর করেছিল গান, তো নবীন কুমারের গানের জন্যে আমাকে বলা হলো যে তুমি নবীন কুমারের গানটা গাওয়া। তা আমি ঠিক আছে, তো আমি সোনেক্সের স্টুডিওতে হেডফোন লাগিয়ে গানটা গাইছি। কি কব গো শশী মুখী, এগুলো সব ওই টপ পাঙ্গের কিন্তু। হ্যাঁ, অধর আধার তব তবু দুঃখে আমি দুঃখী, এ কথা জানো কি তুমি, এ কথা কি জানো সখী, কি কব গো শশী মুখী, আমারে হৃৎপিঞ্জরে ভ্রমর ডাকে কিসের তরে, এ কথা কি জানো তুমি, এ কথা কি জানো সখী, কি কব গো শশী মুখী। গান চলছে, হঠাৎ খেয়ালি বলল, বাবা আমরা পাগলের মতো নবীন কুমার খুঁজছি, নবীন কুমার তো গান গাইছে সামনে। এইখান থেকে নবীন কুমার, যেহেতু খেয়ালির মানে সাজেশনে আমাকে নেওয়া হয়েছে, তখনও খেয়ালির সঙ্গে আমার প্রেম হয়নি। এরপর খেয়ালি তো টেনশানে যে কি করবে। প্রথম দিন শুটিং হাওড়াতে, যোচন দস্তিদার পরিচালক, ক্যামেরায় সৌমেন্দু রায়। ওরে বাবা, বুঝতে পারছিস, সিন হচ্ছে। এটা আমি মানে কি বলবো, বলতে বলতে আমার মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে। খেয়ালি ফোন করেছে ভয়ে ভয়ে লাঞ্চের সময়। পরে খেয়ালির মুখে শুনেছি যে বাবা কীরকম করছে। একদম রোমা একটা কথা বলেছিলেন, বললো বহুদিন বাদে একটা বাঙালিকে ধুতি পরে হাঁটতে দেখলাম। এটা বিরাট পাওনা। যোচন দস্তিদার তিনি লেজেন্ড। আজকে আমরা যতই টিভিতে গিয়ে লাফালাফি করি না কেন, সবটাই কিন্তু তাঁর অবদান। তাদের জন্যই কিন্তু এই এত কিছু, এত চ্যানেল সবাই কিন্তু করে খাচ্ছে। না, আমার যেটা আরো অ্যামেজিং লাগে, মানে সোনেক্স থেকে যারা সোনেক্স পাস আউট যাদের বলা চলে, তারা সব পারে। তারা ক্যামেরা করতে পারে, ডিরেকশন জানে, এডিট বোঝে, মিউজিক বোঝে। মানে এই গ্রুমিংটা হতো কি করে? এটা পুরো ওটা ওই রকম প্রত্যেককে কাজ করতে হবে। আমি তো ওইভাবে সোনেক্সে ছিলাম না, আমি সেই সময় এইভাবে ঢুকেছিলাম। কিন্তু ওরা যেটা করতো, ওরা সবটা পারতো। বললাম না, এই যে বেঈমান নাটকের সময় বেনু তখনও অভিনয় করেন, বেনু পুরো সাউন্ডটা করতো, ওই নাটকের পুরো সাউন্ডটা ও সামলাতো। ফলে দেবাংশু, আমি জয়দীপদাকে দেখেছি, হঠাৎ হ্যান্ডেল শট হচ্ছে না, কমপ্লিকেটেড শট আমাকে দিত, বলে নিয়ে নিজে বসে গাড়ির সামনের শট, চেজিং শট সব। অপুদাও তাই, অপুদা ক্যামেরা আরামসে অপারেট করে দেবে। মানে তোর সোনেক্স আর চারবাক, এটা সবাই কিন্তু চারবাক। হ্যাঁ, এটা সবাই প্রত্যেকে চারবাক। এবং মানে ঘটনাচক্রে পরবর্তীকালে চারবাকের দায়িত্বে তুমি এলে, এবং সেখানেও তোমার এত লেজেন্ডারি ব্যাপার না, একটাকে মিস করে অন্যটায় ঢুকে যেতে হচ্ছে। খুব চাপ হচ্ছে আমার ইন্টারভিউ করতে, বিশ্বাস করো। চলো পটলতুলির কতগুলো শো হয়েছে? চলো পটলতুলি আগে হয়েছে তোর 260,
তো এইবারে আবার শুরু হয়েছে এবং তোদের শুভেচ্ছায় আমি ছেলেকে নিয়ে এসেছি বুস্কা বেনুর রোলে ও করছে ও এবং আচ্ছা একদম কি বলবো হুম, নিজের মুখে বলা এটা কি যাই হোক, কিন্তু ও ভীষণ ভালো করছে এবং অলরেডি চলপটলতুলির এমন একটা ডিমান্ড, প্রথম শো একাডেমিতে ছিল আমাদের চারবাকের প্রতিষ্ঠা দিবস, এবং ইনসিডেন্টালি এই 2026টা আমার জীবনের ভীষণ সিগনিফিকেন্ট ইয়ার। কারণ আমি বললাম যে আমার শিল্পী জীবনের 60 বছর, হংসরাজের 50 বছর, চারবাকের 50 বছর, আমার মঞ্চ অভিনয়েরও 50 বছর। বাবা রে বাবা, এবার অন্তত খাওয়া আর কিপটেমি করে কদিন না, চালাবে খাওয়া। অরিন্দম দা, এরকম করলে হবে না। তুমি আমাকে বলো যে এখন বুস্কা করবে, ডেফিনেট বারবার বুস্কার ভালো নাম কি জানো? আদিত্য। আদিত্য, খুব খারাপ করছে আমি আদিত্য। আদিত্য ডিরেকশন দিলে তোকে নেবে না। তো আদিত্য তো ইয়াং ট্যালেন্টেড ছেলে, নো ডাউট। ও ভয়ানক ট্যালেন্টেড। এটা আমরা জানি। ওর ট্যালেন্টটা হয়তো আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বলে ওর ট্যালেন্টটা রিকগনাইজড হয়তো এখনো পর্যন্ত হয়নি, কিন্তু ও কিন্তু এটাও কিন্তু ও কিন্তু এই সোনেক্সের রক্ত ওর গায়ে বইছে, কারণ ও কিন্তু সবেতে এক্সপার্ট। ক্যামেরা বল, এডিট বল, এই বল, সবেতে। ও তো বোধহয় এডিট নিয়ে পড়েছে, এডিট না ডিরেকশন কোনটা? ডিরেকশন, কেমব্রিজে পড়েছে। আমি বলছি যে ধরো এখন বুস্কা করবে, কিন্তু এর আগে তো বেনু কাকু করতো। হ্যাঁ, হ্যাঁ, এইটা অসাধারণ। এই এক্সপিরিয়েন্সটা একটু বলো, ডিরেক্টিং সব্যসাচী চক্রবর্তী। ডিরেক্টিং সবুজে ও কিন্তু মানে একদম ডিরেক্টরস অ্যাক্টর। খুব ভালো লাগে ওকে ডিরেকশন দিতে। এবং সব থেকে বড় কথা, ওর যেটা বিরাট গুণ, যেটা হয়তো মানে আমি বলছি এই শিক্ষাটাই এইটা, যতীন্দ্র সিদারের শিক্ষাটাই এইটা। আমি যখন ডিরেক্টর তখন কিন্তু পিন টু এলিফ্যান্ট কোনো কিছু এমন কিছু নয় যেটা আমাকে জিজ্ঞেস না করেও করবে সবসময়। সেটা এখনও কিন্তু এখনও ধর এই যে 1 জানুয়ারি আমাদের আসল জিনিস বলে একটা শ্রুতি নাটক হলো, যেটা বেনুর বাবার লেখা, তো সেটাকে বেনুই ডিরেকশন দিয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস এখনও ফোন করে এই আমি এটা ভাবছি এটা করব, ওইটা ভাবছি এটা করব, এই জিনিসগুলো এটা কিন্তু আজও। তো ওকে ডিরেকশন দেওয়াটা ভীষণ আনন্দের, কারণ কি হয় যেটা যেটা বলছি, যেটা করে দেখাচ্ছি বা করছি, সেটা না ও একদম পুরোপুরি সেটাকে আত্মস্থ করে এবং সেটাকে একদম যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করে। ইনফ্যাক্ট বেনু বল, খেয়ালি বল, এদেরকে ডিরেকশন দেওয়ার মজাটাই আলাদা, এবং সেইটাও কিন্তু আদিত্যর মধ্যেও সেই জিনিসটাও কিন্তু আছে। মানে এই এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে আছে। আর বেনুর ক্ষেত্রে যেটা আরেকটা গুণ হচ্ছে যে ওর স্টেজে মানে শুধু তো অভিনয় নয়, স্টেজের বাইরে যে ব্যাক স্টেজের কাজটা, এটা ভয়ানক ভালো জানে। এই বেনু, ভানু, এরা ভয়ানক ব্যাক স্টেজের কাজটা ভালো জানে। তো তার ফলে ডিরেক্টর হিসেবে কাজ করাটা ওদের সঙ্গে খুব সুবিধে। মানে বেনু কাকু কি ব্যাক স্টেজের কাজও করতো? পুরো হ্যাঁ, সব। পরবর্তী সময় বয়সের কারণে এখন এত ইনস্ট্রাকশন দেয় এতটা পারে না, কিন্তু ব্যাক স্টেজের কাজ পুরো, শুধু চলপটলতুলি বলে নয়, আমার পর যে প্রোডাকশন চারবাকের এবং পরবর্তী সময় খেয়ালিরও যে প্রোডাকশন, তার আগে খেয়ালির যে প্রোডাকশনে যেখানে আমি চারবাকে ঢুকি, কান্দে কেন বেহুলা সুন্দরী, এখানে আমি প্রথম মিউজিক ডিরেকশন দিই চারবাকে, এবং এখান দিয়ে ঢুকি এবং তারপর সব নাটকেই আমারই মিউজিক হয়েছে। যাই হোক, তো এইগুলো যে এই যে শক্ত শক্ত সব কাজগুলো, তারপরে আমি আরেকটা নাটক নামিয়েছিলাম, সেই নাটকটা মানে ভয়ানক ঝামেলার নাটক। সেখানে তোর এমনি স্টেজের সঙ্গে পুরো স্ক্রিন ম্যানেজ করা, এই অভিনয় করতে করতে ওই স্ক্রিনেও দেখছি আমি ছবি হচ্ছে, সেটা হচ্ছে এখন তখন বলে একটা নাটক। এটা ভয়ানক প্রশংসিত হয়েছিল। তো সেখানেও মানে ব্যাক স্টেজে বেনু থাকা মানে তুই অনেকটা অ্যাজ ডিরেক্টর তুই অনেক নিশ্চিত। এটা খুব সারপ্রাইজিং লাগছে, এত বড় একজন স্টার অভিনেতা, মানে কোনো ব্যাপারই এই কোনো ব্যাপারই নয়, ফ্যান্টাস্টিক। এবং তোমার হাত থেকে শুধুমাত্র যে মানে তুমি নিজের থিয়েটার ডিরেক্ট করেছো, তোমার প্রচুর টেলিভিশনে সাকসেসফুল প্রজেক্ট আছে, এবং তোমার হাত থেকে প্রচুর সাকসেসফুল ডিরেক্টর বেরিয়েছেন, যারা পরবর্তীকালে ইনফ্যাক্ট এখনো তারা দাপিয়ে কাজ করছেন। তোমার টেলিভিশন ডেবিউ অ্যাজ এ ডিরেক্টর কবে হয়েছিল? টেলিভিশন ডেবিউ অ্যাজ এ ডিরেক্টর হয়েছিল তখন তোর
জি বাংলা হয়নি, তখন আলফা বাংলা হয়েছিল। হুম এবং এই আলফা বাংলায় হুম প্রথম যে টেলিফিল্ম হয়েছিল সেই টেলিফিল্মটা আমার ডিরেকশনে ছিল, হুম যেটা আমরা তিনজন তার নাম ছিল, যার হিরো ছিল প্যাট। ও শিলাদিত্য পত্রনবিশ। হ্যাঁ, আর যার ক্যামেরায় ছিলেন সৌমেন্দু রায়। সৌমেন্দু রায় বাবা, মানে লেজেন্ডদের সঙ্গে। এবং তার পরবর্তীকালে তুমি পরবর্তীকালে আমি আমি যে আমার সব থেকে যে হিট সিরিয়াল, হুম সেখানে আজ পর্যন্ত বাংলা সিরিয়ালে ওই রকম নক্ষত্র সমাবেশ কোনোদিন হয়নি, আর হবেও না। সেটা হচ্ছে নীল সীমানা। নীল সীমানা। সেটা কোনো আর্টিস্ট বাদ নেই। হুম আমরা যাদের যাদের এখনো লেজেন্ডারি বলি, হুম এবং সেখানে তার স্টার্টিং ফ্রম সৌমিত্র চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, রজতাভ দত্ত, দেবশঙ্কর হালদার, শান্তি, তারপরে কে, কৌশিক, আর রাজেশ। প্রডিউসার সুস্থ আছেন? প্রডিউসার তো ইন্দ্রনীল সেন ছিল। আর তুই মজার ব্যাপার কি জানিস, যে নাটকটা এত হিট, চলো পটল তুলি, সেইটা আগে আমরা গ্রুপে হার্ট ডায়ালেট নাম দিয়ে নাটকটা করতাম। এরপরে ইন্দ্রনীল, আমাদের একটা সঙ্গীত শিল্পীদের সংগঠন আছে অ্যাপস বলে, সেই অ্যাপসের বললো যে একটা অ্যাম্বুলেন্স প্রকল্প হবে, তুই একটা নাটক দে আমাদের। তো আমি তখন এই হার্ট ডায়ালেটটা করে, তুই খুব পছন্দ হয় হার্ট ডায়ালেট নাটকটা, কিন্তু ইন্দ্রনীল বললো যে হার্ট ডায়ালেট নামটা লোকে একটু বুঝতে পারবে না, আমি না দিয়ে ওর নামটা এই চলো পটল তুলি নামটা দেওয়া কিন্তু ইন্দ্রনীলের। ইন্দ্রনীল সেনের? হ্যাঁ। আচ্ছা। এবং সেখানে অভিনয় করে কারা? ইন্দ্রনীল সেন, শ্রীকান্ত আচার্য, উৎপলেন্দু চৌধুরী, হৈমন্তী শুক্লা, শিবাজি চট্টোপাধ্যায়। এরা সব অভিনয় করে প্রথম চলো পটল তুলিতে, রবীন্দ্র সদনে সেটা হয়। এবারে মজার ব্যাপার হচ্ছে যে দর্শক ভেবেছে যে এই এতগুলো গানের শিল্পী অভিনয় করছে, এরা খুব মজা হবে, স্টেজের পার্ট ভুলবে, এই সব হবে দিয়ে সেটা হাউসফুল তো হয়, টিকিট ব্ল্যাক হয়েছিল তদানীন্তনকালে, বুঝতে পেরেছিস? রবীন্দ্র সদনের বাইরে টিকিট ব্ল্যাক হচ্ছে, মানে এইটা লোকে ভাবে মজাটা নেওয়ার জন্য, কিন্তু নাটক দেখে চমকে যায়। তখন খেয়ালির সঙ্গে আমার বিয়ে হয়নি, খেয়ালি দেখতে গেছিল সেই শোটা। আচ্ছা। নাটক দেখে সব স্তম্ভিত। আর আমার ডিরেকশনে নাটক তো বুঝতে পারছিস, প্রচুর বকুনি খেয়েছে, সিরিয়াসলি কাজ করতে হয়েছে। এবং তারপরে যখন নাটকটা সুপার ডুপার, যখন নাটকটা, ও সৈকতও ছিল। আচ্ছা, সৈকত মিত্র, হ্যাঁ, ও একটা চরিত্র করেছিল। তো তারপরে যখন নাটকটা শেষ হয়েছে, তখন পুরো টিম আমাকে কাঁধে তুলে নিয়েছে, এত সাকসেসফুল। এবং তারপরে হলো কি, লাইন দিয়ে কল শো। এইবারে সব থেকে বদমাইশি করেছিল শ্রীকান্ত, বললো তুই কি করে মানে নাটক করে গান গাস, আমি আমার জানি না, রিহার্সাল থেকে বলে আমার গলা এত ড্যামেজ হয়েছে, আমি আর রাজি নই, অসম্ভব। আর প্রত্যেকে বললো যে আমাদের প্রফেশন বদলে যাবে তো। দিয়ে ওইখানে সলিল সমাধি হয় ওই নাটকটি। তখন খেয়ালি বলে পরবর্তী সময়, তখন চারবাকের খুব খারাপ অবস্থা, অলমোস্ট চারবাক উঠে যাওয়ার জায়গায়, মানে টাকা পয়সা কিচ্ছু নেই, খুব শোচনীয় অবস্থা। সেই সময় খেয়ালি হঠাৎ বলে যে অরিন্দমের একটা নাটক আছে চলো পটল তুলি, সেটা আমরা এমনি করবো না। তখন সব গ্রুপে কি চলো পটল তুলি এরকম একটা নাটক চারবাক করবে, অসম্ভব। বেনুরও প্রথমে একটু ধাক্কা এলো, দিয়ে তারপরে সব রিহার্সাল করা হতো, ওটা শো হবে না, রিহার্সাল করা হবে মজার জন্য। রিহার্সাল করতে করতে এমন মজা সব পেয়ে গেল, তাহলে নামানো যাক। এবং বিশ্বাস করবি না, এটা যে কি করে ঘটেছিল, এটা আমার কাছেও খুব আশ্চর্য ঘটনা। মধুসূদনের প্রথম শো, লাইন পেরিয়ে গেছে ঢাকুরিয়া ব্রিজের কাছে, এবং এই পটল তুলি সুপার টুপার হিট। হ্যাঁ, এবং পটল তুলিতে মজা ব্যাপার হচ্ছে যে দেশে তো বটেই, আমরা বিদেশেও শো করেছি পটল তুলি। তো সেইটা লেগে গেল, কিন্তু তখন কিন্তু প্রচুর ইনিশিয়ালি প্রচুর গালাগাল খেয়েছে চারবাক, তার সঙ্গে আমি। কারণ নাটকের যারা তাদের চারবাকের থেকে একটা অন্যরকম এক্সপেকটেশন, তারা বলছে আমার জোচন দস্তিদারের দল, তারা আমার বন্ধুরা,
মানে এমনকি সেটা টেলিভিশনের পর্দাতে একটা সাক্ষাৎকারে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তিনি বলেছিলেন, চলো পটল তুলি, এরকম একটা নাটক করছেন তারা, ইত্যাদি প্রবৃত্তি। তো এইবারে যেটা হলো, প্রথম প্রথম দিকটা না কেউ নাটকটা দেখতে যেত না। এবার পরবর্তী সময় টুকটুক করে কোনো নাট্যোৎসবেও আমাদের ডাকা হতো না। এরপরে নাট্যোৎসবে ডাকা শুরু হলো, এবং ধর পুরো প্রচুর নাটক থাকে, তার মধ্যে ওই নাটকটা এলে ওটা প্রথম হাউসফুল হয়ে যায়। এবং অদ্ভুত ব্যাপার যে আমরা যখন এই এখন আবার শো করতে যাচ্ছি, এত মানে নতুন প্রজন্মকে দিয়ে করাচ্ছি, ভাবতে পারবি না দর্শকদের মানে এমন একটা অদ্ভুত রেসপন্স, কিরম রেসপন্স, দুটো যখন আমাদের বয়সী বা সেখানের প্রজন্মের তারা বলছে এই নাটক আমরা 4-5 বার দেখেছি, আবার দেখব, দেখে তাদেরও খুব ভালো লাগছে। সব থেকে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়াং জেনারেশন, তারা ম্যাসিভ এনজয় করছে। না, তুমি আমাকে একটা জিনিস বলো যে এখানে তো বেনু কাকুর ওই স্টার ভ্যালুটা নেই, সেটা কিভাবে এফেক্ট করতে চলেছে? সেটা কিন্তু হয়তো দেখ, এটা এটা যে ইনিশিয়ালি চিন্তা, এবং এটা যে আদিত্য ভাবিনি তা নয়, কারণ আদিত্য নাটকটা তো প্রচুর দেখেছে বেনুর করা অভিনয়। ও ইনফ্যাক্ট যেটা ঘটেও ছিল যে যেদিন আমাদের ক্লোজ ডোর শো হচ্ছে নিরঞ্জনে, সেদিনকে কিন্তু ও ভেতরে ভেতরে অসম্ভব টেনশন, কিন্তু মাঝপথে হঠাৎ এই ক্লোজ ডোর শো আমায় থামিয়ে দিতে হয়। হঠাৎ আমাকে আসলে, বাপি একটু থামানো যাবে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তো থামিয়ে দিই, ওআরএস ফোআরএস সব দিয়ে ফিয়ে, কারণ ও খাওয়া দাওয়া সেরকম করেনি। আর চলো পটল তুলির ওই যে মেন ক্যারেক্টার অশ্বিনী চাকলাদার, সেটা রোল টানাটা খুব শক্ত, ভীষণ ফিজিক্যাল রোলটা, ফিজিক্যাল রোল, তার জন্য তো বেনু করতে পারে না। তো সেইটা যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমরা কিছুক্ষণ বন্ধ রাখলাম, তারপরে আবার হলো। কিন্তু ওই যে ওইটাকে ও পেরোলো, তারপরে কিন্তু ও ভীষণ অ্যাকসেপ্টেড, বাহ, ভীষণ অ্যাকসেপ্টেড। এবং সব থেকে মজার ব্যাপার যে লোকে, হ্যাঁ বহু লোকের নস্টালজিয়াতে আছে, কিন্তু এটাও সমানভাবে উপভোগ করছেন। তুই যদি আমাদের এই কমেন্টসগুলো পড়িস, দেখবি সমানভাবে এটা উপভোগ করছে। তো এইটা ঘটছে, কিন্তু এটা কিন্তু ভাবা যায় না। তবে হয়তো চলো পটল তুলি নাটকটা ইটসেলফ একটা তো কাল্ট হয়ে গেছে, নামটা শুনলেই লোক দেখতে। এবার তুমি আমাকে বলো, আমি দুটো জিনিসে ফিরবো। এক নম্বর হচ্ছে তোমার যে ছাত্ররা পরবর্তীকালে সাকসেসফুল ডিরেক্টর হয়েছেন তারা কে কে, তাদের মধ্যে দু একজনের নাম শুনবো। একজন হচ্ছে বাবু বণিক, সে তো এখন তাকে বলা হয় যে এখনকার টিভি সিরিয়ালের বোধহয় অন্যতম সেরা ডিরেক্টর বলা হয়। আর একজন হচ্ছে সমীক বসু। ও, সমীক দা, আচ্ছা। ও তো আমার খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের ছাত্র। আচ্ছা, এবং বাবু আর সমীক এরা কিন্তু এই খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের সব ছাত্র। আচ্ছা, ওকে, বাহ। এবং আমার ছাত্রছাত্রীরা অনেকেই অভিনয় করে, কেউ হয়তো অনেকেই খুব নাম করেছে, যেমন ওই আমাদের চন্দ্রনিভ, হ্যাঁ চন্দ্রনিভ, সে কিন্তু খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের প্রোডাক্ট। ও তাই? এরকম অনেকে আছে, দেবরাজ মুখার্জি, আচ্ছা, দেবরাজ দা, ও কিন্তু খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের প্রোডাক্ট। আচ্ছা, ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক, এটা জানা ছিল না আমার। একেবারে শেষ জায়গা, জীবনে চলার পথে সহধর্মিনী। সহধর্মিনী অ্যাকচুয়ালি কিন্তু সমস্তটাই আমার জীবনে ও, এর মধ্যে কোনো, হ্যাঁ মানে তুমি যা অগোছালো মানুষ, মানে তোমাকে সেই আগোছালো মানুষকে গুছিয়ে রাখাটা, সেটাতে খেয়ালি দি কি খুব কড়াবো? না রে, বকুনি টকুনি দেয়? আমাদের দেখলে মনে হয় খুব বকুনি দেয়। মানে কোনখানে বকুনি দিয়েছিল বলতো? সেখানে খেয়ালি নয়, সেখানে আদিত্য ইকুয়ালি, যেখানে এই মেনলি ওর কাছে বকুনি খেয়েছিলাম এই আর্টিস্ট ফোরাম ব্যাপারে। কারণ আর্টিস্ট ফোরাম করতে গিয়ে এমন একটা হয়েছিল যে প্রযোজকরা আমার উপর এত ক্ষুণ্ণ ছিলেন, আমার কোনো কাজ ছিল না দীর্ঘদিন। কারণ তোরা নিজের চোখের সামনে দেখেছিস যে আমি যে সিরিয়ালে আমি অন্যতম চরিত্র, আমি শুটিং বন্ধ করে তোদের পেমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করছি। তো এইগুলো করতে 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 প্রযোজককুল প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন আমার ওপর। তার ফলে আমার দীর্ঘদিন কোনো কাজ ছিল না। এবং তারপর যখন এইখান থেকে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই, এইখানে এটা চূড়ান্ত ব্যাপার ঘটে যায়। এবং বউ এবং ছেলে পুরো রণংদেহী হয়ে যে তোমাকে বাঁচতে হবে, নয় আমাদের দুজনকে, নয় তোমার ফোরাম।
ফলে এখানে আমার একটা বিরাট সব কিছু নিয়ে একটা বিরাট পাওনা, সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। তার কারণ আমার রেজিগনেশন লেটারে সৌমিত্র মামা নিজের হাতে সেই অ্যাকসেপ্টেন্সটা লিখেছিলেন, যেটা আমার কাছে আজকে আমার পুরো শিল্পী জীবনের একটা বিরাট সম্পদ, যে ওই রেজিগনেশন লেটারের ওপর সৌমিত্র মামা নিজের হাতে লিখেছিলেন যে with heavy heart I am accepting your resignation. Artist community will remember forever your contribution. এটা সৌমিত্র চট্টোপাধ্যায় আমার রেজিগনেশন লেটারে লিখেছেন। এর থেকে বড়, তুই যদি বলছিস যে কি আর্টিস্ট ফ্রমে কি পেয়েছো, এর থেকে বড় পাওনা আর কিছু নেই। সবই বুঝলাম। তোমার কিন্তু হ্যাঁ, ওই যেটা বউয়ের কথা বলছিস, এই ব্যাপারে এখনো মানে বহু ক্ষেত্রে ওর অনেক কিছু ওইগুলো আছে। আমি একটু একটু গুটিয়ে থাকতে ভালোবাসি, সেইগুলোকে অপছন্দের ব্যাপার আছে। ছেলের কাছে তো এই তুমি বাপি এটা করো না, ওটা করো না, এইসব তো আছে, এইগুলো আছে। তোমাদের কে প্রপোজ করেছিল দুজনের মধ্যে? আমি। তুমি প্রপোজ করেছিলে? হ্যাঁ না, সেটা আবার একটা মজা আছে। এই তুই এইগুলো বললে কিন্তু শেষ হবে না রে। বলো না, বলো, এরপরে গানটা দিয়ে শেষ করো। এই সেই সময় করাকালীন একটা সিকোয়েন্স আমার ছিল যে আমি সব ভাঙচুর করছি। আর মনিটরের সময় আমি বললাম যে মনিটরের সময় এরকম ক্যাজুয়ালি করেছি। টেকের সময় যে লেভেলে আমি উঠে শটটা দিয়েছিলাম, সেইখানটায় সূত্রপাত ভালো লাগা। তারপরে তখন আমি রঙ্গনা থিয়েটারে জয় জয়ন্তী নাটকে অভিনয় করতাম পেশাদারি মঞ্চে। উল্টো দিকে খেয়ালি করতো রবি ঘোষের নির্দেশনায় সাবাস পেটো পাঁচু। আচ্ছা, সাবাস পেটো পাঁচু, একটা সরকারি নাই হতো, ওইখানে আমাদের চিঠি চালাচালি হতো, এই হতো তাই হতো, এইসব হতো। কিন্তু আনফর্চুনেটলি ওই সময় হয়তো খেয়ালির মনে হচ্ছিল যে এটা আমার সঙ্গে ঠিক যায় না, ফলে বিয়েটা হয় না। কিন্তু তারপরে যে যার নিজের জগতে, তারপরে অনেক বছর পরে তখন ওর মানে আলাদা হওয়ার হয় জায়গা, এই সময় আবার আমাদের দেখা সাক্ষাৎ হয়। তুমি প্রপোজ করেছিলে? এটা আমার একটা ঘোরতর সন্দেহ রইল। আমি এটা খেয়ালিদির থেকে জানতে হবে, আমার খুব সন্দেহ আছে এটা। যাই হোক, খেয়ালিদিকে ডেডিকেট করে এবং তোমার এই ছবি, বিখ্যাত ছবি 50 বছর উপলক্ষে দুটোকে একসঙ্গে মিলিয়ে যদি কোনো একটা গান গাইতে বলি, সেটা দিয়ে আমরা শেষ করবো। দেখ, হংসরাজের একটা প্রপোজাল ব্যাপার ছিল, কিন্তু টিয়া আমার জীবনের টিয়া কিন্তু খেয়ালি, কিন্তু হংসরাজে আবার টিয়া আমার নিজেরই বোন। তোমার অরিন্দম গাঙ্গুলির জীবনের টিয়ার জন্য একটা মজা হতো জানিস তো। তখন আমি যখন হয়তো বোনকে নিয়ে রাস্তায় বেরিয়েছি, এবারে রাস্তার লোক দেখে বলতে, এই দেখেছিস এই বয়স থেকেই মেয়ে নিয়ে ঘুরছে। তারপর থেকে এখন হয়ে গেছে কি, আমার এখনো সেই অভ্যেসটা আছে। আমার বোন আমার সঙ্গে যেখানেই যায়, এই দাদা দাদা দাদা, অকারণে দাদা 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 বেশি বলে। টিয়া 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 অজ পাড়া গায়ে থাকে, টেরা চোখে তাকায় টিয়া, নোলক পরা নাকে। টিয়া 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 হংস রাজা বর জেতারি, টিয়া চলে শ্বশুর বাড়ি। এমন সময় পেটুক শেয়াল হুক্কা হুয়া ডাকে, টেরা চোখে তাকায় টিয়া, নোলক পরা নাকে। চাই যে শিয়াল হংস রাজের ঘাড় মোটকে খেতে, লক লকে তার জিভটা যে তাই নাচে আনন্দেতে। হংস ভয়ে কেঁপে মরে, টিয়া এসে তাকে ধরে, মস্ত বড় লাঠি দিয়ে তাড়ায় শেয়ালটাকে। টেরা চোখে তাকায় টিয়া, নোলক পরা নাকে। টিয়া টিয়া টিয়া। क्या बात! থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর আ লাভলি এপিসোড। আপনাদের কেমন লাগলো জানান, ভালো লাগলে একটু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।